সুপ্রিয় দর্শক, এসএটিভির রাতের আয়োজন লেট এডিশনের 2000তম পর্বে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, সমসাময়িক ইস্যু নিয়ে এসএ টেলিভিশন সবসময়ই ব্যতিক্রমী যে টক শোটির আয়োজন করে সেটি আজ 2000তম পর্বে পদার্পণ করছে। 2000তম পর্বের এই মাইল ফলক স্পর্শ করায় শুভানুধ্যায়ী দর্শক সবার প্রতি এসএ টেলিভিশন যেমন কৃতজ্ঞতা প্রকাশ করছে, তেমনিভাবে যারা আমাদের অতিথি হয়ে এসেছেন তাদের সহযোগিতা পেয়েছি এবং এই দীর্ঘ পথ চলায় আপনাদের সঙ্গে থাকতে পেরে আমরাও আনন্দ অনুভব করছি। আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব রাজনীতির নতুন ইস্যু নিয়ে। আর এই আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সাবেক মন্ত্রী, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা গোলাম সরোয়ার মিলন, এবং আমাদের সঙ্গে আরও আলোচনায় যোগ দিবেন বিএনপির বিশেষ সম্পাদক ডক্টর এস.এম. আসাদুজ্জামান রিপন। আমরা আলোচনা শুরু করতে চাই, তার আগেই দর্শক, আজ আরেকটি শুভ দিন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 94তম জন্মদিন। এই দিনে 15 আগস্টে যারা শহীদ হয়েছিলেন জাতির পিতার পরিবারের সেই সব সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েও আমরা আজকের আলোচনাটা শুরু করতে চাই। আলোচনার শুরুতেই আমি আহমেদ হোসেন আপনার কাছে যেতে চাই। আমরা রাজনীতির নতুন ইস্যু শিরোনাম রেখেছি, তার আগে আমরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিনের এই সময়ে বাংলাদেশের স্বাধিকার নানা বিষয়ে বঙ্গবন্ধুকে বিভিন্ন সময়ে তিনি সহযোগিতা করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন। বঙ্গমাতার এই জন্মদিনকে বাংলাদেশের রাজনীতিতে তার অবদানটা আপনি কিভাবে দেখেন, সেটি নিয়ে আপনার আজকের আলোচনাটা আমরা ধন্যবাদ। আজকে আমাদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন 95তম, ঠিক বলেছি? 94তম বার্ষিকী, 95তম দিন। এবং তাকে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। তার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ যারা সেদিন শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছি। এই মাসটি একটি বিচিত্র মাস, একটা হল সুখার্ত মাস, সুখাবহ মাস। এবং এই সুখের মাসে শেখ কামালের জন্মদিন গেল 5 আগস্ট, আজকে 8 আগস্ট গেল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন। কাজে এই জন্মদিনের যে উৎসবের আমেজটা, এটা আমাদের মাঝে সেভাবে প্রভাব পড়েনি, বিকজ সুখের ছায়াটাই বেশি। এবং তিনি যে বঙ্গবন্ধুকে হত্যার পরে যখন বঙ্গবন্ধুর গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ পড়েছিল সিঁড়িতে, তাপ দেখেছেন তিনি, তা দেখে চিৎকার করে বেড়েছেন। তিনি চিৎকার করে তিনি কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করেননি, বাঁচতে চেষ্টা করেননি। মানুষ তো মৃত্যুর আগে বাঁচার চেষ্টা করে, সে চেষ্টা করে তিনি বলেছেন, আমাকে তোমরা হত্যা করো। এই যে নিজে মৃত্যুর মুখে দাঁড়িয়েছেন যে আমাকে হত্যা করো, আমি আর বেঁচে থাকতে চাই না। বঙ্গবন্ধু যখন বেঁচে নেই, তাকে হত্যা করেছো, তা আমাকে আর বাঁচিয়ে রেখে লাভ কি, আমাকে হত্যা করো। তারপর তাকে হত্যা করেছে। কিন্তু এই যে বঙ্গবন্ধুর সাথে সাথে নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, এটা তার আত্মত্যাগ। বঙ্গবন্ধুর প্রতি তার যে, এমনি তার হাজব্যান্ড ছিলেন, সেটা ভিন্ন জিনিস আছেই। তারপরে বঙ্গবন্ধুর আদর্শ নীতি, এই আদর্শ নীতির বলয়ে তিনি তার জীবনকে করে তুলেছিলেন। আহমেদ হোসেন, বলা হয় যে 6 দফা, যেটি বাংলার মুক্তির সনদ হিসেবে যেটিকে উল্লেখ করা হয়, যে 6 দফা ক্ষেত্রে তিনি বিশেষ অবদান রেখেছেন, বা 7 মার্চের সেই ঐতিহাসিক ভাষণ। এই কথাগুলো তো আমরা ধরেন জেনেছি, ইতিহাসের পাতা থেকে পড়েছি, আবার সিনিয়র লিডারদের কাছ থেকে শুনেছি, এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছ থেকে শুনেছি। তিনি তো 32 সময় থাকতেন, লেখাপড়া করতেন। সেই সময় মিটিংগুলো যা হতো, সব কেন্দ্রীয় কোনো মিটিং এই বাড়িতেই হতো। আপনার চা, খাওয়া দাওয়া, সব কিছুর এন্টারটেনমেন্টের ব্যবস্থা বঙ্গমাতাই করতেন। তখন এই 6 দফা প্রশ্নতে কিন্তু আওয়ামী লীগের বিতর্ক ছিল। বঙ্গবন্ধু লাহোরে গিয়ে যখন 6 দফা ডিক্লেয়ারটা করলেন, এটা কিন্তু উইদাউট কনসাল্টিং উইথ সেন্ট্রাল কমিটি মেম্বার্স।
এটাকে অ্যাপ্রুভেল নেওয়ার জন্য যখন দাঁড়ালেন তখন অনেক বিতর্ক হয়েছে। বাট তখন তো বঙ্গবন্ধু জেলে ছিলেন মনে হয়, না জেলে ছিলেন না, জেলে ছিলেন না, কিন্তু বিতর্কের পরে আপনার গিয়ে সেটা অনুমোদিত হয়েছে। এবং জেলে যাওয়ার পরে ওনার যে অবদান, ঢাকা শহরে মুনায়েম খান বাসা দিতে না করে দিয়েছে, কোনো বাসায় ভাড়া দিচ্ছে না। তখন কিন্তু হানিফ ভাইয়ের বাসায় তারা আশ্রয় মানে বাসাটাই উঠলেন, এবং সেখানে কিন্তু রেহানা আপা জন্ম নিয়েছে। এই যে স্ট্রাগেলগুলো, যে বাসা ভাড়া দিচ্ছে না, অন্যের বাসায় থাকা, ফিনান্সিয়াল ক্রাইসিস, টঙ্গিপাড়া থেকে শেখ লুৎফুর রহমান বঙ্গবন্ধুর পিতা টাকা নিয়ে আসতেন, তো আজকের মতো এত রাস্তা ভালো ছিল না, 2-3 লাখ তো আসছে, টাকা নিয়ে আসতেন, চাল নিয়ে আসতেন। এই যে স্ট্রাগেলগুলো, কে না খেয়ে নিজের জীবনকে গড়ে তুলেছেন। আবার বঙ্গবন্ধুর জন্য কারাগারে দেখা করতে যেতেন, কারাগারে ওনার জন্য ওনার কিছু কিছু সাপোর্ট দিতেন, টাকা দিতেন, হয়তোবা খাওয়া দিতেন, চিঠি দিতেন, চিঠি আনতেন, এবং নেতাকর্মীদেরকেও দেখতেন, নেতাকর্মীদেরকেও ফাইন্যান্স করতেন, ফাইন্যান্সটা সংগ্রহ করতেন, কোনোটা সংগ্রহ করতেন। এখানে আমি উল্লেখ করতে চাই, সম্প্রতি যিনি মারা গেছেন শেজ আলম খান, তার একটা লেখা থেকে আমি দেখলাম, তিনি গিয়েছেন দুপুরে, তখন বসে কথা বলছেন, খাওয়ার সময় হয়ে গেছে, তখন বলে ভাই আসেন ভাত খেয়ে নেন। ভাত খেয়েছে, আর বঙ্গমাতা পান খেতেন, তো উনি একটা পানও খেয়েছে। তো পানটা খেয়ে যখন চলে আসবেন, তারপরে পাঞ্জাবির পকেটে একটা প্যাকেট ঢুকিয়ে দিয়েছে, বলেছেন যে প্রতি মাসের 2 তারিখে আপনি চলে আসবেন। এই যে কর্মীদেরকে ফাইন্যান্স করা, রেগুলার ফাইন্যান্স করা, পার্টির কর্মীগুলোকে টেক কেয়ার করা, সেই সময়টা তো কঠিন সময় ছিল। বঙ্গবন্ধুর অবর্তমানে এবং বঙ্গবন্ধুর অবর্তমানে যখন আপনার আইয়ুব খানের সাথে রাউন্ড টেবিল কনফারেন্সে যাওয়ার প্রস্তাব আসলো, সবাই বললেন যাওয়া উচিত। বঙ্গবন্ধু তো বঙ্গমাতা বললেন তুমি কোনোভাবেই রাজি হবা না, তুমি আইয়ুব খানের সাথে রাউন্ড টেবিল কনফারেন্সে যাওয়া মানেই তোমার 6 দফা নিহত হয়ে যাবে, তোমার জাতীয়তাবাদী চেতনা যেভাবে গড়ে তুলেছ এটা ছেদ ধরবে। এই যে সিদ্ধান্তগুলো গ্রহণে বঙ্গবন্ধুকে উনি অ্যাডভাইস করতেন, বঙ্গবন্ধু গ্রহণও করতেন। যেমন একটা উল্লেখ্য 7ই মার্চের ভাষণ, কি ভাষণ দেবেন, তখন তো ভাষণ দেওয়ার আগে তো অনেকেই অনেক পরামর্শ দেয়, আর আমাদের দেশে পরামর্শদের সংখ্যা তো বেশি। আমি শুনেছি এবং আমি পড়েছি 2 নেতা গিয়েছেন, নাম বলতে আপত্তি নাই, শেজ আলম খান, তোফায়েল আহমেদ। তখন বঙ্গবন্ধু নিচ থেকে উপরে উঠবেন, তখন সিঁড়িতে বঙ্গবন্ধু 2 জনের ঘাড়ে হাত রাখলেন। তখন শেজ আলম খান বলছেন, লিডার আজকেই আপনাকে স্বাধীনতা ডিক্লেয়ার করতে হবে। তখন তিনি বললেন, সিরাজ, I lead the ground, I lead the people, people will not lead me, I am a leader of people. আমি জনগণের নেতা, আমি জনগণকে লিড করব। হাউ টু লিড দেম আই নো, গো, তোমরা যাও। এই যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, এবং যখন তিনি চলে আসবেন, নিচে নামবেন, বঙ্গমাতা বলছিলেন যে শুনলাম যে তুমি ভালো বুঝবে, তুমি যা জানো, যা বুঝো সেটাই বলবে, যে সেটাই তুমি আমাদের আসছে খুলে বলবে। আপনার কাছে আমি আবার আসবো। দর্শক, লেট এডিশনের 2000তম পর্বের আজকের আলোচনায় যোগ দিয়েছেন বিএনপির বিশেষ সম্পাদক ডক্টর এস এম আসাদুজ্জামান রিপন। রিপন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আমরা শুরু করেছিলাম বঙ্গমাতা ফজলুল ইসলাম মুজিবের জন্মদিন এর শুভেচ্ছা জানিয়ে এবং তাকে স্মরণ করে। আমরা আজকের আলোচনার যে বিষয় সেটি হচ্ছে রাজনীতিতে নতুন ইস্যু। রাজনীতির নতুন ইস্যু বলতে যেটি বোঝাচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যেটি বাতিল করল আপনার দল বিএনপির। একটা বড় দাবি ছিল এই আইনটি বাতিল করার, তার সাথে আরও অনেক দাবি ছিল। এখন সেই দাবিটি চলে এসেছে 1 দফার আন্দোলনের বা 1 দফার দাবিতে।
ডিজিটাল সিকিউরিটি আইন বাতিলটাকে আপনি কিভাবে দেখেন, বা সরকার কি তার অবস্থান থেকে কিছুটা নমনীয় কিনা আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমার সামনে আপনার কোম্পানি বলবো, আপনার কোম্পানির প্রদত্ত একটা চায়ের মগ আছে। আমার এইটার মধ্যে যে SATB লেখা, এটার কালারটা আছে কফি কালার অথবা খয়েরি কালার। আপনার সামনে একটা মগ দেখা যাচ্ছে, সে মগটা একই রকম মগ, সাদা বটে, এবং সেটার রংটা লালচে, একটু ডিসকালার হয়েছে, মানে এটার সাথে একটু পার্থক্য। জি। মগ কিন্তু সেম, এবং একই জায়গা থেকে চাটা তৈরি করে মানে 4টা মগে ঢেলেছে। আমার বক্তব্য হচ্ছে যে স্টিল আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য কন্টেন্ট অফ দ্য আপনার এই সাইবার সিকিউরিটি ল। এটা আমি এক্স্যাক্টলি জানি না ভেতরে কি আছে। তো যদি মনে হয় যে আপনার এই চা একই জায়গার জিনিস, এটার মধ্যে এটা ঢেলেছে, এটার মধ্যে ঢেলেছে, শুধু মগ বদলালে, কাপ বদলালে, নাম বদলালে এর কিছু যায় আসে না। এই যে ডিজিটাল সিকিউরিটি একটা, গতকালকে আমার বন্ধু আহমদ হোসেন সাহেব এবং আমি আরেকটা আলোচনায় ছিলাম, সেখানে আমরা এই বিষয় নিয়ে বিস্তর আলোচনা করেছি, এবং সেখানে আমি এই আওয়ামীপন্থী সাংবাদিকদের, সবই তো একটা ঘরানো হয়ে গেছে, মানে সবই অ্যাঙ্কর আওয়ামীপন্থী, বিএনপিপন্থী, অথবা সাংবাদিক আওয়ামীপন্থী অথবা বিএনপিপন্থী, তারপরে আপনার কথিত বুদ্ধিজীবী ওইটাও মানে বিএনপিপন্থী এবং আওয়ামীপন্থী, এরকম সবই ভাগে। তো এখন ওই আওয়ামীপন্থী সাংবাদিকদের যিনি নেতা, তিনি এইটার প্রতিক্রিয়া, তিনি যেটা বলেছেন তার উদ্ধৃতি গতকালকে বলেছিলাম। তো আপনার দর্শকদের মধ্যে ভিন্ন কিছু থাকতে পারে, এই জন্য তাদের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হলো যে ওনাদের একটা আপত্তি ছিল আগের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেও, মানে আওয়ামীপন্থী সাংবাদিকদেরও আপত্তি ছিল, মানে ওনার দাবি অনুযায়ী, এবং বলেছেন যে তাদের কথা শোনা হয়নি এবং এখানে অনেক ফাঁকফোকর আছে, হয়রানির ব্যাপার আছে, ইত্যাদি ইত্যাদি। আমি পুরনো আলোচনায় যেতে চাই না। এখন কথা হচ্ছে কি যে বর্তমান সাইবার সিকিউরিটি ল বা অ্যাক্ট, হোয়াট এভার, যেহেতু পার্লামেন্ট এখনো যায় না, সো ইট মাইট বি অ্যান অ্যাক্ট। আচ্ছা, এখন এটা কি? গভর্নমেন্ট এটা জানাক। গভর্নমেন্ট এটা জানাবার পরে বলতে হবে দিজ আর দ্য কন্টেন্টস অফ দ্য সাইবার সিকিউরিটি অ্যাক্ট, তখন আমরা এটা নিয়ে আলোচনা করতে পারবো। গতকালকে আমরা একটা আলোচনা করছিলাম, মানে আপনার মানে যেহেতু আমরা একই দুজনই ছিলাম সেজন্য বলছি, সেটা হচ্ছে যে আপনার উনি বলছিলেন গতকালকে যে এখন স্পেশাল পাওয়ার অ্যাক্টের অনেক সমালোচনা আছে, এইটা এই আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সমালোচনার পরিপ্রেক্ষিতে উনি বললেন যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট নিয়ে অনেক সমালোচনা অনেকেই করেছে, এটা বাতিল চাই ইত্যাদি, কিন্তু ফাইনালি কোনো গভর্নমেন্ট এটা বাতিল করে না। হ্যাঁ, পুরোটা বাতিল করেনি, বাট এর কিছু মানে দাঁত নখ কিছু এটা ছাঁটাই হয়েছে, কিন্তু পুরোটা ছাঁটাই হয়নি। কিন্তু ডিজিটাল মানে স্পেশাল পাওয়ার অ্যাক্ট কিন্তু এখন খুব বেশি প্রয়োগ হয় না, এটা সত্য কথা। একসময় আপনার স্পেশাল পাওয়ার অ্যাক্ট প্রয়োগ হতো, মাসের পর মাস আপনার ওই ডিটেনশন দিয়ে রাখা হতো। আমি আমার ছাত্র জীবনে ওই স্পেশাল পাওয়ার অ্যাক্টের মুখোমুখি হয়েছে এরশাদ জামানায়, তাই না? তারপর 3 মাসের জায়গায় 6 মাস দিত। তারপরে আপনার হেভিয়াস কার্পাস বলে একটা শব্দ ছিল, আইনি ভাষা, এখন আপনার হেভিয়াস কার্পাসও শোনেন না। তার মানে কি সংবিধান থেকে হেভিয়াস কার্পাস বিষয়টা বা আইনের ভাষায় কি হেভিয়াস কার্পাস শব্দটি চলে গেছেন? না। কারণটা হচ্ছে যে ওই যে আপনার স্পেশাল পাওয়ার অ্যাক্টের দাদা পাওয়ারওয়ালা, মোর স্মার্ট, মোর ডিজিটাল, মোর পাওয়ারফুল, মোর স্ট্রেনথেন্ড আপনার ল তারা ইতিমধ্যে বানিয়ে ফেলেছেন গত 14 বছরে। ফলে স্পেশাল পাওয়ার অ্যাক্ট দিয়ে সুশ্রী দেওয়ার প্রয়োজন পড়ে। এর চেয়ে সুপার স্পেশাল পাওয়ার অ্যাক্ট, যে আপনার এই যে আপনার BSMU-তে একটা হাসপাতাল ছিল, আবার একটা সুপার স্পেশালিটি হসপিটাল করছে, যদিও শুরুতেই এটা ট্র্যাক হয়ে গেছে। তো আপনার ওই আইনটা যদি আগের আইনটার চেয়ে যদি আরও বেশি ভয়ঙ্কর, আরও যদি ভয়াবহ ধারা দিয়ে যদি এটা প্রত্যাবর্তন হয়, তাহলে সেটা খুব বিপজ্জনক হবে। যেহেতু আমি কন্টেন্টগুলো জানি না, সুতরাং আমার পক্ষে মানে ওভারঅল সমালোচনা করাটা মানে ঠিক হবে না, মানে সময়ক্ষেপণ হবে। তবে আমি যে কথাটি বলতে চাই যে হ্যাঁ, মানে আপনার মানে ওয়ার্ল্ড ওয়াইড ইভেন ডেমোক্রেটিক মানে কান্ট্রি তো আপনার সাইবার সিকিউরিটি বলে একটা ইস্যু আছে, কিন্তু সেই সাইবার সিকিউরিটি ইস্যুগুলোকে হ্যান্ডেল করতে হলে, কন্টেইন করতে হলে, এটাকে অ্যাড্রেস করতে হলে, কেন আমার দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে যদি কখনো সাইবার হামলার ঘটনা ঘটে, নানান ব্যাপার থাকতে পারে না, তো সেটা আমি হ্যান্ডেল করবো কী করে? সে হ্যান্ডেল করার আইনগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে হতে হবে। ইট শুড বি ম্যাচড উইথ দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য UK, ইউনাইটেড স্টেটস অ্যান্ড আদার ডেমোক্রেটিক কান্ট্রিজ। তো সুতরাং আপনি
নামটা বদলে দিয়ে যদি আরও দমন নিপীড়নমূলক যদি ডিভাইস হয়ে যায় সেটা অনেক বিপজ্জনক হবে। তো সর্বোপরি কথা হচ্ছে ইভেন আওয়ামীপন্থী সাংবাদিকদের দাবিতে আমাদের কথা বাদ দেন, আমাদের দাবি তো শোনেই না। আওয়ামীপন্থী সাংবাদিকদের দাবি তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মানে ডও বাতিল হয় নাই, মানে কিছুই হয় নাই। ফাইনালি ওই যে লেজে কুকুর নাড়া ঠাড়ানোর ব্যাপারটা পরে শুনছিলেন না, যারা নাড়াইলে নড়ে তারা যখন নাড়া দিছে, নাড়া দেওয়ার পরে এখন এইটা মানে প্রমিস করতেছে যে সেপ্টেম্বরের মধ্যে এটা আমরা সংশোধন করব, বাতিল করব, ইত্যাদি ইত্যাদি। তাদেরকে একটা টাইম বাউন্ড আছে, টাইম ফ্রেম আছে। ওই টাইম বাউন্ডের মধ্যে যেমন দেখবেন ওই যে শ্রমিক নেতা, গার্মেন্টসের শ্রমিক নেতা শহীদুল, হ্যাঁ, কত সাগর রুনি হত্যা মামলা 100 বার আপনার তদন্ত রিপোর্টের বেলায় 100 বার হয়েছে গতকালকে, 100তম মানে অর্ডার হয়েছে। কিন্তু কিন্তু শহীদুলের ব্যাপারটা, শহীদুল তো শ্রমিক নেতা, এবং শহীদুল কোন শ্রমিক নেতা? যেই গার্মেন্টস ফুটওয়্যার্স আমেরিকায় যায়, ওদের একটা আমেরিকান অ্যাপারেলস অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন আছে, আফা বলে সংক্ষেপে, AAFA, তাই না? তো তারা ব্যাপক হাজার খানিক বায়ারদের মানে আমব্রেলা অর্গানাইজেশন, তারা চাপ দিছে যে শহীদুল হত্যাকাণ্ড কীভাবে ঘটলো, কারের পেছনে দায়ী, এগুলো মানে বের করতে হবে এবং পারপেট্রেটরদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং এইটা এখন আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ঘাম ছোটাছুটি শুরু হয়ে গেছে। আমাদের কথা হলো কি, যে বাংলাদেশে আমরা খুব স্বাভাবিকভাবে চলি না, আমাদের সরকারও স্বাভাবিকভাবে চলতে চায় না। যখন বাইরে থেকে ব্যাপক চাপচুপ আসে, এটা খুবই দুর্ভাগ্যজনক। এটা আমি একসময় আমি একটা প্রগ্রেসিভ পলিটিক্স এর ব্যাকগ্রাউন্ডের লোক। তো এই যে সুতরাং আপনার মানে বিশেষ কোনো দেশ, আমেরিকা বা মানে পশ্চিমা দেশগুলো চাপ দিলেই নড়াচড়া হবে, এটা কেন? আমাদের নিজেদের তাগিদ থেকে, নিজেদের বোধ থেকে কি আমরা নড়াচড়া করতে পারি না? আমরা যে দেশটা স্বাধীন করলাম, যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা থেকে, যে এই জিনিসগুলো ছিল না বলেই তো পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। পাকিস্তান থেকে আমাদের এই যে শেখ মুজিবুর রহমান এবং তৎকালীন আমাদের মুরব্বী নেতা যারা, দে ফট ফর পাকিস্তান, তারা পাকিস্তান কায়েম করার জন্য, পাকিস্তান প্রতিষ্ঠার জন্য তো তাদের জীবনের একটা যৌবনের একটা বিরাট বড় অংশ তারা স্পেন্ড করেছেন। তো সেই লোকগুলোই তো একটা পর্যায়ে যখন ফ্রাস্ট্রেটেড হলেন যে পাকিস্তানি কাঠামোর মধ্য দিয়ে তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে না, দ্যাটস ওয়াই আমাদের মুরব্বী নেতারা যারা আমাদের আগের জেনারেশন এবং আমাদের কিশোর বেলায়, বালক বেলার প্রারম্ভে আমরা তো এটার বিরুদ্ধে আমরা করেছি, কি বলে, আমরা মানে আমাদের নেতাদের আহ্বান আমরাও মানে হাফ প্যান্ট পরে বয়সে আমরা নেমেছি। এখন কত হচ্ছে কি, আমরা স্বাধীন বাংলাদেশে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করো, আমাদের সংবাদপত্রের স্বাধীনতা চাই, মৌলিক অধিকার চাই, মানব অধিকার চাই। কেন বলতে হবে কথাগুলো? কেন এই দাবিগুলো করতে হবে ইন অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি? আপনি কি জানেন, আপনাকে একটু মনে করে দিতে যে ভাই, খুব দুঃখের সঙ্গে বলতে হয়, কারণ আমাদের তো প্রতি সপ্তাহে 2 বার 3 বার আদালতে হাজিরা দিতে হয়। ইতিমধ্যে একটা মামলায় ভাই ইতিমধ্যে চার্জ ফ্রেম হয়ে গেছে, অর্থাৎ দোষী সাব্যস্ত করছে। বুঝতে পারছেন তো? ইচ্ছা করলে সরকার 42 দিনের মধ্যে মানে আটকেও রাখতে পারে। এটা সবই সরকারি ইচ্ছায়, কারণ সরকারি ইচ্ছায় তো, যেই দেশে সরকার ইচ্ছায় আইনমন্ত্রীর নির্দেশে, আইনমন্ত্রীর ফোনালাপের মধ্যে বিচারক ওঠানামা করে। একজন ক্যাবিনেট সেক্রেটারি, প্রায় কথাটা বলি, আবারও বলতে চাই, একজন প্রয়াত ক্যাবিনেট সেক্রেটারি বলছিলেন যে বন্দুক যার কথা ওঠে নামে সেগুলো সরকার। এটা কোনো সিভিল সরকার, মিলিটারি সরকার না, বন্দুক কার কথায় ওঠে। এখন দেখি যে কার কথায় বিচারক নড়াচড়া করে, কার কথায় রায় দেয়। এই যে কয়েকদিন আগে আইনমন্ত্রী আনিসুল হক সাহেবের একটা টেলিফোন অডিও ফাঁস হয়ে গেল ওনার সাথে, এবং পাবলিক আপনার ওই যে স্পেশাল প্রসিকিউটর আপনার মোশাররফ হোসেন কাজলের একটা অডিও ফাঁস হলো, এবং সেখানে বলতেছেন যে একটু ওই ম্যাডামের আমাদের পার্টির চেয়ারপারসনের মামলা চলাকালীন সময় বলছে আপনার তো একটু বলে দিতে হবে, এজলাসটের নামছে, আর তুমি ওই খাতা তখন আইনমন্ত্রী, ওনাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক। তো কাজল সাহেবও বলতেছেন ওনাকে তুমি করে, উনিও তাকে তুমি করে বলছেন, বলে তুমি একটু বলে দাও, বলে আচ্ছা ঠিক আছে আমি বলে তুমি তোমারটা বলো। হ্যাঁ, এই যে বলা বলি, যেই দেশে বলা বলির মধ্য দিয়ে মামলা পরিচালনা হয়, যে দেশে বলা বলির মধ্যে দিয়ে আপনার রায় দেওয়া হয়, বেগম খালেদা জিয়ার রায় তো আইনমন্ত্রীর টেলিফোনিক অ্যাডভাইসে এই রায় দেওয়া হয়েছে। তো সুতরাং এগুলো তো প্রমাণিত, এগুলো তো বের হয়ে যাচ্ছে এখন। এবং আওয়ামী লীগের দুর্ভাগ্য হচ্ছে বিদায় বেলায় তাদের অনেক জিনিস এক্সপোজড হয়ে যাচ্ছে। আগে যখন বলতাম ভাই আপনার তো নৈশ সরকার, ওই যে নাইট গার্ড আছে, আমি ওই নাইট গার্ডের কথা বলতেছিলাম, মানে নৈশ প্রহরীর কথা বলতে, নৈশ সরকার। তো নৈশ সরকার শুনলাম মাইন্ড করে কি আমাদের নৈশ সরকার বলে, হোয়াট ইজ দিস?
আরে ভাই 900 ভোটের আগে রাতে বলে ভোটের নামে এক কাহিনী করে জিতছেন, এটার নাম হলো জি, রিপন ভাই, আমি আসবো আবার আপনার কাছে। গোলাম সরোয়ার মিলন, এরপরে কি বলতে দেবেন তো? জি ইনশাল্লাহ আপনার কাছে আমরা আবার ফিরবো। গোলাম সরোয়ার মিলন, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, তার আগে জানিয়ে রাখি যে লেট এডিশনের 2000তম পর্ব আজ। প্রায় দীর্ঘ সময় আমরা অতিক্রম করেছি। আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি, দর্শকদেরও। আমরা আজকের আলোচনাটা একটি ভিন্ন ধর্মী আলোচনা করতে চাই, যেটি রিপন ভাই বলছিলেন যে স্বাধীন দেশে ভোট নিয়ে, মানবাধিকার নিয়ে আসলে কেন ভোট কথা কেন? বলতে ইভেন হবে? আদালতের রায় নিয়ে, আদালত কেমনে চলবে তা নিয়ে সব ফোনের নির্দেশ দেওয়ায়। ধন্যবাদ আজকের সঞ্চালক এসিটিভির টক শোর জনাব জাহিদ ভাই এবং অগণিত দর্শক শ্রোতা এবং এসিটিভি কর্তৃপক্ষকে আমি অভিনন্দিত করতে চাই, শুভেচ্ছা জানাতে চাই। 2000তম পর্বে পদার্পণে আজকে আমরা 3 জন যারা এসেছি তাদেরকেও শুভকামনা, শুভেচ্ছা জানিয়ে আমি শুধু এটুকু বলবো যে 2000 পর্বে আপনারা বিভিন্ন দলের নেতৃবৃন্দ এসেছেন, তাদের মতামত প্রকাশ করেছেন। আমাদের রাজনৈতিক সংস্কৃতি এতই দন্য, এতই অসুস্থ যে আমরা পাবলিকলি যেটা আমরা করতে পারি না, অন্তত এই টক শোর মাধ্যমে যেটা আমি বলবো একটা মাত্রা, রাজনীতি একটা মাত্রা যোগ হচ্ছে, যেখানে আন্তরিকভাবে তর্ক হয়, বিতর্ক হয় কিংবা উত্তেজনাও হয়, কিন্তু এখানে একসাথে বসে কথা বলার যে পরিবেশটা এই টক শোর কারণে, এটাকে আমরা সাধুবাদ জানাতে চাই এবং আপনার এই টক শোর মাধ্যমে আগামীতে আরও মাত্রা যোগ করবে এবং আরও নেতৃবৃন্দ সেখানে তাদের মেধা, প্রজ্ঞা, সৃজনশীলতা দিয়ে দেশকে, জাতিকে সমৃদ্ধ করবেন, এটা আমি প্রত্যাশা করতে চাই। আমি আজকের যে আলোচনার বিষয়বস্তু রাজনীতিতে নতুন ইস্যু, আপনি রাজনীতি নতুন ইস্যু বলতে আমার মনে হয় আপনি জননিরাপত্তা আইন থেকে সাইবার, ডিজিটাল নিরাপত্তা আইন থেকে সাইবার আইনে, হ্যাঁ ডিজিটাল, হয়তো প্রথম তো আইসিটি ছিল এটা, তারপরে ডিজিটাল নিরাপত্তা হইল, তারপরে আসলো আসে না এখনো সাইবার। এটা খসড়া অনুমোদন হয়েছে মন্ত্রিসভায়, যেটা আগামী সংসদে সেপ্টেম্বরে সংসদে উঠবে। তো যেটা বলেছে যে আমরা ডিটেল জানি না, আমরা শুধু জানি যে অনেক শাস্তি অনেক জায়গায় কমানো হয়েছে এবং বিশেষ করে 28, 29 এবং ধারাগুলিতে শিথিলযোগ্য করা হয়েছে। যাক, এটা অনেক আলোচনা। আমি কিন্তু একটা নীতি নির্ধারণী কথা বলতে চাই আমার পক্ষ থেকে। সেটা হলো যে আইন মানে মানুষ কালো আইন হিসাবে চিহ্নিত করে, সেটা যে আইনই হোক, তা কখনো কিন্তু মানে আমি বলবো কল্যাণ হয় না। ক্ষমতাসীনরা মনে করে তাদের জন্য এটা কল্যাণ হবে, কিন্তু এটা ততদিন কল্যাণ হবে যতদিন তারা ক্ষমতায় থাকবে, এবং ক্ষমতায় চলে গেলে যখন সমতায় আসবে তখন কিন্তু তারা বুঝবে এটা সাদা না কালো। এটা আমি সব আমাদের সরকারের সময়ের কথা বলতেছি, বিএনপি সরকারের সময়ের কথা বলতেছি, আমি আওয়ামী লীগে যারা বর্তমানে আছে তারা বলতে। তাই ক্ষমতায় কিংবা বিরোধী দলের জন্য নয়, আইন করতে হবে সাধারণ মানুষের কথা চিন্তা করে। এটা হলো আমার একটা সাদামাটা নির্মোহ অবস্থান থেকে আমার উপলব্ধির কথাটা বললাম। আরেকটা কথা বলতে চাই, যে কথাটা ডক্টর রিপন বলছিলেন, আমার অত্যন্ত কাছের মানুষ, একসাথে আমরা রাজনীতি করার সুযোগ হয়েছিল। সেটা হলো যে অনেকে এই আইন নিয়ে আওয়ামীপন্থী বলেন, বিএনপিপন্থী, যা যা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, অ্যাকচুয়ালি স্টেক হোল্ডার যারা, তাদের সাথে মত বিনিময় করে যদি কোনো আইন করা হয় আমার মনে হয় সেটা বেশি গ্রহণযোগ্য হবে। যেটা স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে এটা করা হয় না, এটা সেন্সিটিভিটা। তো সুতরাং আমার মনে হয় জিনিসটা আমাদের করা দরকার। আর আমি আজকের এই প্রথম পর্বে শুধু এটুকু বলবো যে এই মাসটি শোকের মাস। আমরা শ্রদ্ধা জানাতে চাই বাংলাদেশের স্থপতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং আমরা যাতে আগামীতে যে কথাটা বলল যে আমরা এমন একটি অবস্থায় আছি যে স্বাধীনতার 52টি বছর কেটে যাওয়ার পরও, যেটা রিপন সাহেব তার বক্তব্যে বলেছেন, যে আমরা এখনও মানে আমরা কোনো মিনিমাম ইস্যুতে অনেক জায়গায় আমরা কিন্তু একটা সুষ্ঠু ধারা কিংবা ঐক্যমত আমরা তৈরি করতে পারি নাই। আগামী নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, গ্রহণযোগ্য হয়, অবাধ হয়, এবং এটা বড় দুই দলকেই এই দায়িত্বটা নিতে হবে। এবং মানুষ কিন্তু শঙ্কায় আছে, মানুষ কিন্তু উদ্বিগ্ন। তাই একটা ঐক্যমতের ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে একটি
গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যাতে আমরা যেতে পারি, এটাই আমি প্রত্যাশা করি। গোলাম সালাম মিলন, আমরা একটা বিরতি নেব, বিরতির পর আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। আহমেদ হোসেন, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে আসুজ্জামান রিপন যেটি বললেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটি সরকার বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আসলে কি বাতিল করছে কি না এটি তার একটি প্রশ্ন, এবং এই সিদ্ধান্তটি বাইরের কোনো চাপে কিনা, না সরকারের একটা উপলব্ধি তৈরি হয়েছে যে না এটি থাকা উচিত। আমি আপনার এই বক্তব্যের প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটি ভুল বলে ফেলেছি। এটা মনে হয় 93তম জন্মবার্ষিকী, 94তম জন্মদিন। 93, এটা 95 না, কাজে এটা সংশোধন করা উচিত। আর ইংরেজিতে 93 মানে 93rd অথবা মানে হ্যাঁ চলে। এখন আমাদের 52 তাই 53। ডক্টর রিপন সাহেব তো তার মতো করে বলেছেন। এখন আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এটা ওই মামলাগুলো চলবে, বাট সিকিউরিটি অ্যাক্ট বাতিল হয়ে গেছে, এটা আর নেই। এবং এটা মনে হয় আমাকে মিলন ভাই বললেন, আমার চোখে পড়েনি, আন্তর্জাতিক কমিউনিটি এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। তাহলে স্বাগত জানিয়েছি। সাইবার সিকিউরিটি অ্যাক্ট, গতকালকে আমি বলেছি, রিপন ভাই শুনেছেন, সাইবার সিকিউরিটি অ্যাক্টের মধ্যে একটা উগ্রবাদের ধ্বনি আছে, জঙ্গিবাদের ধ্বনি আছে। সাইবার সিকিউরিটি অ্যাটাক, সাইবার অ্যাটাক মানেই একটা উগ্রবাদ। এবং ইতিমধ্যে একটা নিউজ এসে গেছে যে 15ই আগস্ট একটা সাইবার অ্যাটাক হতে পারে। এই যে সাইবার অ্যাটাকের মধ্য দিয়ে উগ্রবাদ, জঙ্গিবাদের উত্থান ঘটে। সাইবার অ্যাটাকটা কি হয়? এটা আমার চোখে তো পড়েনি, আপনি যা দেখেন নাই, সাইবার অ্যাটাক হয়। না না, মানে সাইবার অ্যাটাকের টার্গেট কি? এটার গভীরে যেতে হবে আপনাকে, আইনটা হওয়ার পরে। না না, সাইবার অ্যাটাকের টার্গেট, আচ্ছা, সেটা অনেক কিছু আছে, এটা পড়তে হবে আপনাকে, পড়ে বলতে হবে আপনাকে। জানতে চাচ্ছি গতকালকে আমরা এরকম একটি ঘটনা না, শিকার গতকালকে- হয়েছি যে Secret newsগুলি কি শোনেন, যে জাতীয় আপনিও- পরিচয়পত্রের তথ্য আপনিও যা বলেছেন না জেনে বলেছেন, অনুমান নির্ভর না না, কথা বলেছেন। আমি না জেনে বলি না, সুতরাং অল্প বললেও না, জেনে বলার যা চেষ্টা করি। বলেছেন। এখন একটা কথা আজকে আইনমন্ত্রী বলেছেন, সাংবাদিকরা আর গ্রেপ্তার হবেন না। আইনমন্ত্রী ভাষ্য মানে পলিটিশিয়ান হবে না, পলিটিশিয়ান শোনেন, না না, সাংবাদিকরা গ্রেপ্তার হবেন না। তাই কোনো সাংবাদিক যদি একটা খুনের আসামি হয়, তিনি গ্রেপ্তার হবেন না? ফৌজদারি অপরাধ করলে গ্রেপ্তার হবেন না? তবে আপনি যেভাবে হাসতেছেন, আপনাকে গতকালকে বলেছি যে টিকটকের একটা ভিডিও বানিয়ে আপনাকে দিয়ে ছেড়ে দিলে আমাদের ছেলেরা এনজয় করতে পারতো আপনাকে নিয়ে। ওইটা আমি একজনকে দায়িত্ব দেওয়ার না, কথা না, ভাবছি এবং যে সেটা- আপনাকে নিয়ে কিভাবে টিকটক না, করা যায়। আপনাকে নিয়ে টিকটক করা উচিত। আপনার হাসি, বলার ভঙ্গি, এর মধ্যে টিকটকের একটা ছবি ফুটে ওঠে। টিকটক মানে এখন খোরাক, হাসির খোরাক। এবং টিকটক দেখবেন অনেক বিষয় আছে, যে টিকটক কত নোংরামি, কত বিকৃত রুচির, এটা চিন্তা করতে পারবেন না। এবং এই যে বলছেন, আমি কালকেও বলেছি, স্বাধীনতা ভালো, বাট তারও একটা সীমা থাকা ভালো। সব সময় কে এখন সাংবাদিকরা যদি কালকে কোনো সাংবাদিক আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোনো কমেন্ট করে, তাকে এই গভর্নমেন্ট অ্যারেস্ট করবে না? গ্রেপ্তার করবে না? কোনো সাংবাদিক আমার স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে, তখন তাকে গ্রেপ্তার করতে হবে না? কোনো সাংবাদিক পাকিস্তানি ভালো ছিলাম, বাংলাদেশ আমরা চাইনি, এ কথা বলে ফেলে, লিখে ফেলে, তখন তাকে গ্রেপ্তার করা হবে না? যদি বলে ব্রিটিশ আমলে ভালো ছিলাম, তাহলে কি করা হবে? সবটাই ব্রিটিশে ফিরে যেতে চাই, এই বাংলাদেশ আমি চাই না। আর রাজনীতিবিদরা বললেন, একজন বিচারপতি তো কয়েকদিন গয়েশ্বর আগে রায় বলল, সিটিং গয়েশ্বর রায় বলল যে ব্রিটিশ আমলে ভালো না ছিল। না, গয়েশ্বর রায় বলল, আপনি হেয়ার মি, অন্যের কথা শোনা মানে ডেমোক্রেসি। অন্যের কথার মধ্যে ইন্টারফেয়ার করা মানে হচ্ছে Interfere না তো, স্বৈরাচার। আপনাকে সাপ্লিমেন্ট করতেছে। না, সাপ্লিমেন্ট মনে না, করেন অন্যের কথার মধ্যে ইন্টারফেয়ার করা কিন্তু না, স্বৈরাচারের মনে করেন। গন্ধ। আপনার ভাষার মধ্যে, আপনার মুখাবয়বে, আপনার চরিত্রে সামরিক স্বৈরাচারের একটা প্রভাব আছে। তাই আমি হাসতেছি। আপনি 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 ওই কাঁধে বেরিয়ে আসতে পারেন নাই। আপনারা আজকে বলছেন ভালো ভালো কথা, এখন আমরা দেখলাম পৃথিবীতে একটা
নাইজার একটা কু হয়ে গেছে। এখন নাইজারে ডেমোক্রেটিক সিস্টেম নাই, ডেস্ট্রয়েড। গতকালকে দেখলাম আন্ডার সেক্রেটারি গেছে, দেখা করেছে, এবং ভিক্টোরিয়া নুল্যান্ড এবং যিনি অ্যারেস্ট অবস্থায় আছেন তাকে দেখা করার জন্য পারমিশন চেয়েছে, তারা দেয়নি। এবং তারা বলছে আমরা কনস্টিটিউশনাল প্রসেসটাকে রিগেইন করতে চাই। তো ওখানে কনস্টিটিউশনাল প্রসেস রিগেইন করবেন, তো বাংলাদেশে আপনারা চান কনস্টিটিউশনাল প্রসেসকে ভেঙে ফেলার জন্য। এটা কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই জায়গায় দাঁড়িয়ে আছে? এটা নেই। কাজেই এই পৃথিবীতে 22টা দেশে নির্বাচন হবে এবছর, বাংলাদেশও তার মধ্যে একটি। এখন আকাশের দিকে তাকিয়ে থেকে লাভ কি? আকাশের দিকে তাকিয়ে, হ্যাঁ ভারতে হবে। আমি তো বলছি আকাশের দিকে তাকিয়ে থেকে লাভ নেই, মাটির দিকে তাকান। এই মাটিতেই আপনার জীবনের স্বপ্ন আছে। এই মাটিতেই মানুষ থাকে, এদেশের মানুষ থাকে, জনগণ থাকে। জনগণ উইল ডিসাইড। আপনি বলছেন বিদায়ের সময়, খুব আপত্তিকর কথা। আমি সাইন অফ কী দিলাম, এটা আশ্চর্যজনক চিহ্ন দিলাম, আশ্চর্যজনক চিহ্ন, যে আমরা নাকি বিদায়ের সময় হয়ে গেছে। বিদায়ের সময় কখন হয়? নির্বাচনে পরাজিত হওয়ার পরে আউটগোয়িং গভর্নমেন্ট হতে পারে। কি মেয়াদ শেষ? এখন তো মেয়াদ শেষ, নির্বাচন হয়নি। নির্বাচনে যখন জয় পরাজয় নির্ধারিত হবে, তখন কেউ আউটগোয়িং হবে, কেউ কামিং হবে, এটা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি এই দেশের সরকারকে উৎখাত করতে চান। উৎখাত শব্দটা তো সামরিক স্টাইল, কাজে সামরিক স্টাইলে তো আপনি এটা পারবেন না। ইট ইজ নট জিয়াউর রহমান, ইট ইজ নট এরশাদ সাহেব। আপনি এইভাবে কথা বলবেন না, যদি এরশাদ সাহেবের পার্টির নেতা এখানে আছেন। কাজেই এটা বাংলাদেশ, শেখ হাসিনা ইজ নেভার এরশাদ সাহেব, ইজ নেভার জিয়াউর রহমান। ইট ইজ এ ডটার অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে আর বুঝতে হবে, তার বডি ল্যাঙ্গুয়েজ আর বুঝতে হবে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ আর উনি বুঝেন। আমাদের কাজে বিএনপি বডি ল্যাঙ্গুয়েজ সবাই বুঝছে। কাজে বিএনপি বুঝে বলেই এখন তার আয়ু ফুরিয়ে আসছে, সময়ও শেষ হয়ে আসছে। এখন আর পাচ্ছে না, দম পাচ্ছে না। আর কত দৌড়াবে আর দৌড়তে দৌড়তে টায়ার্ড হয়ে গেছে। কিছুই তো করতে পারলাম না। ইলেকশন চলে আসছে, অক্টোবরে যে শিডিউল গোষ্ঠা হয়ে যাবে, সুতরাং নির্বাচন হয়ে যাচ্ছে। তোরে তো নির্বাচনের প্রস্তুতি আপনারা নিচ্ছেন, এমন সংবাদও কিন্তু আসছে। কাজেই বাংলাদেশে নির্বাচন হতে যাচ্ছে, হবে। ভারতের কথা শুনে আপনারা কি হতাশ হয়ে গেলেন? ভারত তো বলেই দিয়েছে, বলবো একটু পরে। না, ভারত তো বাংলাদেশ নেইবারিং কান্ট্রি। যখন আমার দুঃসময় কেউ ছিল না, 71 যুদ্ধের সময়, তখন আপনি ভারতে গিয়েছেন? যান। আপনি রাজাকার ছিলেন? মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না রাজাকার ছিলেন? আপনি বলেন। আমি জানি না। আপনারাই দেবেন। না, অনেক যুবক কিন্তু রাজাকার হয়েছে, অনেক যুবক আলবদর হয়েছে। আহমেদ হোসেন, আপনার কাছে আমি আবার আসবো। ডক্টর আপনাকে বুঝতে হবে, ইট ইজ এ সিগন্যাল, ইট ইজ এ মেসেজ। নেইবারিং, আমার নিয়ারেস্ট নেইবারিং হচ্ছে ভারত, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বন্ধু, এবং তারা ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ, রক্তের বন্ধনে আবদ্ধ। আহমেদ হোসেন, আমরা জীবন ভাইকে শুনে আসি তার ভূমিকা আসলে কি ছিল, যেটি জানতে চেয়েছেন আপনি। ডক্টর আসমান রিপন, এখন এটা তো আমার ভূমিকা কি ছিল, তো মোজাম্মেলের কাছে সার্টিফিকেট নিতে হবে আর কি। আর তার এজেন্ট এখানে আছে, তার কাছ থেকে সার্টিফিকেট নিতে। তো ওনারা যে সার্টিফিকেট দেবে, সেই সার্টিফিকেটটাই আমি সন্তুষ্ট থাকবো, অসুবিধা নেই। আমরা তিনি আরেকটি কথা বলেছেন যে বিএনপি কি চায়, সরকার উৎখাত, যে সামরিক স্টাইল। বিএনপি সরকারের পতন চায়। বিএনপি সরকারের নিশ্চিত পতন চায়, পরাজয় চায়, এবং সরকারের এক্সিট চায়, এতে কোনো সন্দেহ নাই। আমি ওনার নেতা ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য দিয়ে কথাটা বলবো। জি, আওয়ামী লীগের প্রতিনিধি দল ভারতে যায়, বিএনপি নেতাদের ঘুম নাই কেন? ওনাদের মানে ভারত এবং বিজেপি সরকার ওনাদের ক্ষমতায় রাখবে, এটা ভেবে আমাদের ঘুম নাই নাকি? অর্থাৎ এই কথায় এটা প্রমাণিত হচ্ছে যে আমরা এখন হতাশ হয়ে যাচ্ছি, যে খাইছে ওনারা তো এখন ইন্ডিয়া গেছে, ওনাদেরকে ইন্ডিয়া দাওয়াত করছে, বিজেপি ওনাদের ক্ষমতায় রাখবে, অত ক্ষমতায় রাখলে তোমরা আবার ক্ষমতায় মানে কন্টিনিউ করবে, অত আমাদের ঘুম নেই কেন? পরক্ষণেই বলতেছেন ভারত আমাদের বন্ধু, বিদেশে আমাদের বন্ধু আছে প্রবণ। এটা বেগম খালেদা জিয়ার ডায়লগ, কোট আনকোট। এটা বেগম খালেদা জিয়া বারবার বলতেন। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলতেন, বিদেশে আমাদের কোনো প্রভু নাই, বিদেশে আমাদের বন্ধু আছে। হাউবার থ্যাঙ্কস টু ওবায়দুল কাদের, তিনি হি অ্যাডপ্টেড দ্য ঐতিহাসিক ডায়লগ অব দ্য বেগম খালেদা জিয়া। অবশ্য এটা ঠিক যে গুরুত্বপূর্ণ ভালো কথা সবাই ধারণ করতে পারে, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, এখন
আমি জানি না আহমদ হোসেন সাহেবের কাছে, আমার কাছে একটা আইটেনারি আছে আওয়ামী লীগের। প্রোগ্রামটার নাম হচ্ছে নো বিজেপি। আইটেনারিটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের। 6:55 ঢাকা থেকে রওনা দিয়েছিলেন তারা এবং ললিত হোটেলে থেকেছেন। তো ওটা তো গতকালকের কাহিনী। আজকের কথাটাই বলি, সেটা হচ্ছে যে আজকে বোধহয় 8 তারিখ নাকি, 8 তারিখে রাত 8টার সময় ডিনার করেছেন শ্রী অরবিন্দ ধর্মপুরী জি এমপির সাথে। কমার্স মিনিস্টারের সাথে মিটিং ছিল বিকেল 5:30টায়। 12টার একটু কম বেশি আগে পরে হতে পারে। এগ্রিকালচার মিনিস্টার যেহেতু মিস্টার আব্দুর রাজ্জাক প্রোগ্রামে ডেলিগেশন লিড করেছেন, উনি ওই জন্য একটা এগ্রিকালচার মিনিস্টারের সাথে একটা প্রোগ্রাম আছে। 9 তারিখে ওনাদের প্রোগ্রাম শেষ, 3 দিন ব্যাপী প্রোগ্রাম। 9 তারিখে ওনাদের প্রধানমন্ত্রীর জাদুঘর দেখার একটা প্রোগ্রাম আছে। প্রধানমন্ত্রীকে না, প্রধানমন্ত্রী সংক্রান্ত একটা জাদুঘর আছে PM মিউজিয়াম 10টায়। 12:30টায় লাঞ্চ অ্যাট করিমস। যদি আপনি দিল্লিতে যেয়ে থাকেন, মুসলমানদের জন্য একটা খুব নাম করা, দিল্লিতে আমি ওখানে বেশ কয়েকবার গিয়েছি। করিমস হোটেলটা খুব প্রসিদ্ধ একটা হোটেল। ওখানে মেনলি মুসলমানরা, অন্য ধর্ম বলবো এখানে, বাট মুসলমানরা খুব প্রেফার করে করিমস হোটেলটা। 3:30টায় এই খাওয়া দাওয়ার পরেই মানে প্রধানমন্ত্রী জাদুঘর দেখার পরে, আজকের প্রোগ্রাম হলো প্রধানমন্ত্রী জাদুঘর দেখার পরে 12:30টায় খানাপিনা করিমস হোটেলে। তারপরে 3:30টায় ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে T3 টার্মিনাল দিয়ে নিষ্ক্রান্ত হবেন। বিকেল 5টায় A1764 প্লেনে উঠে কলকাতায় যাবেন। রাত 8:30টায় BG396 প্লেনে চড়ে কলকাতা থেকে ঢাকায় আসবেন। নোট মানে দ্রষ্টব্য, মিটিং উইথ প্রাইম মিনিস্টার অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, রিকোয়েস্ট সেন্ট, নট কনফার্মড ইয়েট। আমি বিএনপি করি, আইটেনারিটা জানাইলাম যে গদগদ হয়ে মিস্টার কাদের সাহেব বিএনপি মানে দিল্লিতে আমাদের আব্দুর রাজ্জাক এবং সাথে কয়েকজন গেছেন, এর সাথে বিএনপির ঘুম হারাম হয়ে গেছে। কেন? বিএনপি কি মনে করে নাকি যে মানে বিএনপি তো এটা মনে করে না যে ইন্ডিয়া বিএনপির পাওয়ারে রাখে? এটা বিএনপি মনে করে না, ওনরা মনে করতে পারে। ওনরা মনে করতে পারে যে আমাদের ওনাদের ছাড়া কোনো গতি নাই, কারণ জনগণ তো তাদের সাথে নাই। এই পার্টির গত 14 বছরের দুঃশাসনে এই পার্টির সাথে তার জনগণ নাই। টক টু দ্য রিক্সা পুলার, ও সবজিওয়ালার সাথে কথা বলেন, ভ্যান গাড়ি চালায় তার সাথে কথা বলেন, বাড়ির বুয়া যে আছে, কাজের ছেলেটা আছে, ড্রাইভার, আপনার ড্রাইভার, তার সাথে কথা বলেন। দ্য অ্যামাউন্ট দে আর রিসিভিং ফ্রম ইয়োর কোম্পানি ওর পার্সোনালি আপনার যে এমপ্লয়েড যে আছে সেখান থেকে যে বেতন যে টাকাটা পায় সেই টাকা দিয়ে তার সংসার নির্বাহ হয় কি না, কত কষ্টে মানুষ আছে, কোন সুখে, কোন আনন্দে, কোন তাইরে নাইরে কইরা এই সরকারের পিছনে মানুষ হাঁটবে? মানুষ হাঁটার কোনো কারণ নাই। এই সরকার সম্পূর্ণ বন্দুকের জোরে এবং তাদের অনুগত পলিটিসাইজড যে আইন প্রয়োগের সংস্থার কিছু সদস্য আছে তাদের উপর ভর করে, এবং তাদের ওই পলিটিসাইজ জুডিশিয়ারি একটা অংশ, কিছু ব্যক্তি তাদের উপর ভর করে জাস্ট তারা ক্ষমতা ঠিক আছে এবং আমাদের বিরুদ্ধে হামলা করছে, মানে সাজা দিচ্ছে। এই তো আমি তো একটু আগেই আপনার আইনমন্ত্রীর উদাহরণ টানলাম, ঘড়িটা একটু পরে দেখেন, আমার আপনি সময় কম দিয়েছেন। না, অবশ্যই মিলন ভাইয়ের কাছে যাবেন। এখন কথা হচ্ছে যে যারা মনে করে কারণ ওয়েস্ট তো তাদের সাথে নাই, আমেরিকা তাদের সাথে নেই, সাফ কথা বলে দিতে সুষ্ঠু নির্বাচন হইতে হবে, ভেরি ক্লিয়ার। কেমনে করবা? সংবিধানের আওতায়, অবশ্যই সংবিধানের আওতায় করো। যা করছো সে তো সংবিধানের মধ্যে ছিল না, এটা কাটা ছেঁড়া করে এইভাবে আনছো, তোমার ইচ্ছা মতন, তোমার সুবিধা মতো তুমি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করছো। এখন কি করলে তোমার জনগণকে আবার ভোটে কনফিডেন্স আনতে পারবা? কি করলে বাংলাদেশের জনগণ, কোন পদক্ষেপ নিলে বাংলাদেশের জনগণ আবার ভোট কেন্দ্রে যাবে, আবার ভোট দেবে? নো ম্যাটার হোয়াট, উই আর নট ফাইটিং ফর কামিং ইন টু পাওয়ার। আমরা তো বিএনপি ক্ষমতা আসার জন্য আমরা জনগণের ভোটাধিকার ফেরত আনার জন্য আমরা ফাইট করছি। তো সুতরাং যেই দলটি মনে করে যে ওই যে আপনার ওই যে যেখানে তারা গেছেন ওখানকার আশীর্বাদ মনে করছে, ওখানে যাওয়ার কারণে আমরা কাঁপাকাঁপি শুরু করছি, কেন বাবা?
আমরা কি মনে করি যে ওরা তোমাদের ক্ষমতা বসে? যদি হ্যাঁ, তোমরা যদি ওই ভরসায় থাকো, তাহলে আমাদের কাঁপি না, হয়তো আমরা হতাশ হব এই কারণে যে ভারতের জনগণ তারা ভোটাধিকার প্রয়োগ করে তাদের ইচ্ছায় তাদের সরকার ক্ষমতা আনে এবং 5 বছর পর সরকার বিদায় দেয়। ভারতের বহুত রাজ্যে সেটারই প্রতিফলন ঘটে। আমরা এক্সপেক্ট করব, শুধু ভারত কেন, তাবৎ পৃথিবীতে যে সমস্ত দেশ বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলেন, তারা যেইভাবে নির্বাচিত হন, তাদের দেশে যেভাবে জনগণ তাদের সরকার নির্বাচিত করে, বাংলাদেশের জনগণ সেইভাবেই তার সরকারকে নির্বাচিত করার অধিকারটা ফেরত পাক, সেই কথাই তো আমরা বলি। এবং এই কথা আমাদের ভারতের কাছে, কিন্তু এখন যেই কারণে ওবায়দুল কাদের আজকে পর্যন্ত অনেক কুতুর করলেন, হ্যাঁ, আগামীকালকে তো বললাম যে নট ইয়েট কনফার্মড, ওই যখন খবর আসবে যে মানে ভারতের, আমি তো আইটেনেরই পড়ে শোনাই দিলাম, যখন খবর পাওয়া যাবে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথেও মিটিং হয় না, কারণ রিকোয়েস্ট পাঠাইছে, লেখাই তো আছে, ইট ইজ অফিসিয়াল রিকোয়েস্ট পাঠাইছে দেখা করার জন্য, এখন পর্যন্ত নট ইয়েট কনফার্ম। যদি নিউজটা বেরোয় যে প্রধানমন্ত্রীর সাথেও দেখা হয় নাই, ভারতের জয়শঙ্করের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের দেখা হয় নাই, তখন আমরা ব্যতীত হব। আমাদের তো ব্যতীত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু আমরা তো মনে করি উই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস আউটসাইড অফ বাংলাদেশ। বাংলাদেশের জনগণই আমাদের বন্ধু। মন বেজার হবে তো ওবায়দুল কাদের আগামীকালকে বিকেল রাত্রে 8:30টার সময়। আপনার কাছে আমি আবার আসবো গোলাম মিলন, যেটি আমরা আলোচনা করছিলাম, রাজনীতির এই ইস্যু যেটি অমীমাংসিত ইস্যু সবসময় থাকে, যে সবাইকে একটি দোষারোপ করতেই চায় যে আসলে বিদেশি শক্তি বা বাইরের রাষ্ট্রের কি প্রভাব থাকে নির্বাচনে। আমার একটু জানতে চাওয়া, আপনি রাজনীতিবিদ হিসেবে। জি, আপনি এই প্রশ্নে যাওয়ার আগে আপনি প্রথমে বলতেছিলেন যে এই ডিজিটাল নিরাপত্তা আইন যেটা পরিবর্তন হয়ে সাইবার সিকিউরিটি আইনে হলো, এটা কি বাইরের চাপে হয়েছে কিনা, আপনি ওনাকে প্রশ্নটা করতেছিলেন আর কি। আমি বলবো যে এই আইনটা পরিবর্তনের জন্য আভ্যন্তরীণ একটা চাপ ছিল, দাবি ছিল, সমালোচনা ছিল এবং যুক্তিসঙ্গত সমালোচনা ছিল। সেই দাবি অপপ্রয়োগ ছিল, অবশ্যই ছিল। সেই প্রেক্ষাপটে এইটা আন্তর্জাতিক যে একটা চাপ বলেন কিংবা পরামর্শ বলেন, আমি বলবো, আমি পজিটিভ ওয়েতে কথাটা বলি, এটা ভ্যালুয়েট করছে এবং এটা সরকার করে, আমি বলবো যে অন্তত পক্ষে এটার মেরিট ডিমেরিট বলার এখনও সময় আসে নাই, কিন্তু এটা একটা পজিটিভ জায়গায় যাচ্ছে, এটা আমি মনে করি। কারণ জাতিসংঘ এবং ইউনাইটেড স্টেটসের স্টেট ডিপার্টমেন্ট থেকে এটাকে অভিনন্দিত করছে। এখন এটা উঠবে, আলোচনা হবে, কারণ সেখানে যেমন একটা কথা বলি, উনি একটা কথা বলছে যে মামলা চলবে। এখানে আমার প্রশ্ন যে যেগুলি ডিজিটাল আইনে আপনার মামলা করছেন, নতুন আইন করলে তাহলে ওই মামলা কেন চলবে? যারা জেলে আছে তাদেরকে ছেড়ে দিতে হবে। এগুলি আমার প্রশ্ন। এটা ভবিষ্যতে যখন পার্লামেন্টে উঠবে তখন এই কথাগুলি আসবে, এসে ম্যারিট ডিমেরিট কোনটা গ্রহণযোগ্য সেটা আরও সময়ের ব্যাপার। আমরা সেই বিতর্কে এখন নাই গেলাম। আপনি যে বলছিলেন যে এই যে রাজনীতির যে বিষয় কিংবা যে অবস্থা, দেখেন আমার বক্তব্য হলো যে রাজনীতিতে যে ডেডলকের অবস্থায় আমরা আছি, সরকার বলেন, বিরোধী দল বলেন, সবাই তো যার যার অবস্থানে অনড়। তো এই অবস্থায় যে কেউ কাউকে এক তিল পরিমাণ ছাড় দিচ্ছে না, সংবিধানের অধীনে নির্বাচন করবে, এটা হলো সরকারের পক্ষ থেকে বক্তব্য। তাদের বক্তব্য হলো এক দফা এক দাবি, পদত্যাগ করতে হবে। তো এই যে অনড় অবস্থা, জনগণ তো এটাতে উদ্বিগ্ন, শঙ্কিত, কারণ জনগণ তো সমাধান চায় এবং সমাধানের জন্য পথ খুঁজতে হবে। এবং আমি মনে করি যে আমরা আমাদের অবস্থানটা এখানে অনেকবারই বলেছি, আমরা নির্বাচনের পক্ষে, তবে আমরা এবার সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চাই। এবং আমরা আশাবাদী যে এই যে ডেডলক যেটা আছে, এটা ভেঙে, এর অচলায়তনকে ভেঙে আমরা সুরঙ্গের শেষ মাথায় আলোটা দেখতে চাই, আপনি যেটা বলছেন। এবং এই আলোটা দেখতে চাই এই কারণে, কারণ ক্ষমতা পরিবর্তনের জন্য রিপন সাহেব কিংবা বিরোধী দল যারা আছে, আমরা যারা আছি, ক্ষমতা পরিবর্তন তো হতেই হবে। সেই পরিবর্তনের জন্য সে বলতেছে পতন চায়, আমি যদি বলি আমার ভাষায়, আমরা বলবো পরিবর্তন চাই। তাই পরিবর্তনের জন্য কি দরকার? নির্বাচন। এবং সেটা বলতে পারেন সেই গ্রহণযোগ্য নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন হইতে হবে এবং মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সেই পরিবর্তনটা করবে। এখন যদি আমরা, আমি আপনাকে একটু বলে, আমি তো শেষ করি, শব্দটা হচ্ছে ফল অফ দ্য রেজিম। হ্যাঁ, ওকে, আমার কথা হলো কি, বাংলাদেশে সরকার পরিবর্তনের হলো গণ অভ্যুত্থান হলে আজকে সেটাকে বলা হইতে পারে যে পতন কিংবা ফল অফ দ্য রেজিম। কিন্তু আর যদি দেখছেন ফল অফ দ্য রোমান এম্পায়ার, আমরা সেটা ক্ষমতার মধ্যে থেকে হয়েছে, ডেমোক্রেটিক হতে হয়। আমরা ডেমোক্রেটিক হতে চাই। যারা পতন চায়
আমরা আমরা তাদের সাথে পতন চাই না, আমরা চাই পরিবর্তন। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। সবশেষে যেটা বলবো যে এই 52 বছরে এই ভবিষ্যৎ প্রজন্মের কাছে যে এখনো যদি আমরা এই এই মুক্তিযুদ্ধ করে এখনো পতন, রাজপথে আন্দোলন তো হতেই হবে। যদি সরকার স্বৈরাচারী, এরশাদকে স্বৈরাচার বলেন, 90 থেকে এখন পর্যন্ত কত আচার যে আমরা দেখলাম। তো সুতরাং সেই কথায় আমি নাই গেলাম। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, যার মাধ্যমে একটা পরিবর্তনের একটা রূপরেখা যাতে পাই, এবং পরিবর্তনের জন্য একটা দরকার নবজাগরণ। কারো দিনে হবে, হ্যাঁ, সুষ্ঠু নির্বাচন। সেই আমি বলছি সুষ্ঠু নির্বাচন কারো দিনে বলবে। আমাদের বক্তব্য খুব স্পষ্ট, একটা এই সুষ্ঠু নির্বাচন হইতে পারে এই নির্বাচন কমিশনকে আমরা যদি সবার সাথে আলোচনা করে আমরা নির্বাচন কমিশনকে যদি শক্তিশালী করতে পারি কিংবা পরিবর্তন করতে পারি, যার অধীনে সবকিছু থাকবে, এটার একটা আমাদের একটা জাতীয় ঐক্যমত হতে পারে, তার ওইভাবে হতে পারে। হচ্ছে না পৃথিবী শব্দের মিলন। আমরা আর একটা বিরতি নেব, বিরতির পর আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। আহমেদ হোসেন, আমরা আলোচনা শেষ করব, শেষ দিকে চলে এসেছি। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত সরকার উত্তর দেব না, অনেকটা চমকই বলা যায় যে না ঘোষণা ছিল না, পূর্ব ঘোষণা ছাড়াই। আপনার আমাদের গভর্নমেন্ট সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে ধরনের না আমাদের গভর্নমেন্ট, আওয়ামী লীগের গভর্নমেন্ট লেড বাই প্রাইম মিনিস্টার শেখ হাসিনা লিবারাল ডেমোক্রেসি বিশ্বাস করি আমরা। আমরা তো ব্রুট পলিটিশিয়ান না, ব্রুট পার্টি না, হিংস্র পার্টি না যে গুলি করে মেরে ফেলবো, খুন করে ফেলবো। খুনের রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাসও করে না, খুনের শিকার হয়েছে। খুন করেছে, নেতা খুন করেছে, কত মুক্তিযোদ্ধাকে ফাঁসি দিয়েছে। হ্যাঁ, আপনার এই সেক্টর কমান্ডার যারা ছিল তাদেরকে ফাঁসি দিয়েছে, খালেদ মোশাররফকে মেরে ফেলেছে, আপনার হায়দারকে মেরে ফেলেছে, খুন করেছে, কর্নেল তাহারকে ফাঁসি দিয়েছে। কাজেই এমনকি বিমান বাহিনীর 500 কর্মকর্তা কর্মচারীকে গুলি করে হত্যা করেছে ওভারনাইট। 19 বার পাল্টা কু হয়েছে। এই ক্ষেত্রে অবশ্য এরশাদ সাহেবকে মার্ক দেওয়া যায়, তার সময় কোনো পাল্টা কু হয় নাই, সে কোনো অফিসারকে খুন করে নাই। এই গুণগত পার্থক্যটা এখানে। জিয়াউর রহমান ছিল ব্রুট মার্শাল অথরিটি, আর এরশাদ সাহেব ছিল ব্রুট না, ওই ফাঁসি দেয় নাই, খুন করে নাই, হত্যা করে নাই। এখানে একটু গুণগত পার্থক্য আছে। সেই কারণে জাতীয় পার্টি আমাদের এলাইট, এই কারণে এলাইট। এই ক্ষেত্রে আপনার ভাই তো বলছেন, অনেক কথা বলছেন, সুদূর বুদুর বাড়ি না, আপনারাও সুদূর বুদুর করবেন না, ছেড়ে দেন। সুদূর বুদুর ছাড়িয়া পথে আইসা যান, ওইটা কিন্তু আমি বলি নাই। না বলছেন, একটা ভাষা প্রয়োগ করেছেন, আমি ওইটা বলি। আপনার মুন্সিগঞ্জের ভাষায় বলেছেন, বুঝছেন? পদ্মার পারে জন্ম যার, পদ্মার স্রোত দেখেছেন বা পদ্মার ঢেউ দেখেননি। আওয়ামী লীগ হচ্ছে পদ্মার ঢেউর মতো শক্তিশালী। আমরা পতিত হই না, আমরা আওয়ামী লীগের ইতিহাস পতিত হয় না। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে বুক পেতে দেয়, রক্ত দেয়, রক্ত দিয়ে ইতিহাস তৈরি করে। টেক লেসন ফ্রম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু আমাদের ইতিহাসে আছে, এবং একজন গ্রেট ম্যান বলেছে, ম্যান ইজ নট মেড ফর ডিফিট, ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট ক্যান নট বি ডিফিটেড, ক্যান নেভার বি ডিফিটেড। কাজে বঙ্গবন্ধু ইজ নট ডিফিটেড, হি ইজ নট ডিফিটেড। আমরা আলোচনা শেষ করব। দিয়েছেন, ইতিহাসকে জয় করেছেন বলেই আজকে বাংলার ঘরে ঘরে বঙ্গবন্ধু বেঁচে আছেন ইতিহাসে। আহমেদ ভাই, আপনি বলছেন আরেকটা কথা বলেছেন, আপনাদের সময় কি না হয়নি, খুব সুখে ছিলাম আমরা। 18 জন কৃষককে খুন করে, আপনারা 18 জন কৃষককে খুন করেছেন, মনে নাই? সারের দাবিতে ভুলে গেছেন আর কি, বিদ্যুতের দাবিতে, ঘটনা সত্য না, কনসার্টের যে বিক্ষোভ হয়েছিল, গুলি করে মানুষ হত্যা করেছেন, ভুলে গেছেন না? কত মানুষ হত্যা করেছেন, সনিকে হত্যা করেছেন, মনে নাই? তারপরে একটা মেয়েকে হত্যা করে আমার সময় আপনি কত খুনের পার্টি খুন করে, না খুনের পার্টি খুনি রশিদকে এনে পার্লামেন্টে এমপি বানায়, খুনের পার্টি। মানে আহমদ ভাই সেই বয়সটা হয় নাই, মানে ডিমেনশিয়া হওয়ার একটা বয়স থাকে, মানে স্মৃতি লোপ পায়, যেটা ওই কি বলে, মানে আগে একটা ভুলে, যেমন ডিমেনশিয়া, অ্যালজাইমার্স, এগুলো আগের সময়টার নিকটটা মনে রাখে, কিন্তু পুরনটা মনে থাকতে পারে না। 72-73 সালের যে বিড়াল তপস্বী বলে একটা কথা আছে না, 72-73 সালে ওনাদের যে এখন যারা পার্টনার,
যাদের ওনাদের মিত্র হাসান হক ইনুদের পার্টি, এই পার্টির লোকজনগুলো মায়েরা ওই যে সিনেমাটার ডায়লগ ছিল সাফা কিরকিরা, রাজীব একটা বিখ্যাত ডায়লগ ছিল, এই যে জাসদ মাইরা সাফা কিরকিরা করে ফেলাইলো, সিরাজ শিকদারকে মেরে ফেললো। এমনকি এখানে একসময় জাতীয় পার্টির আরেক নেতা মিস্টার ট্যাপাস, শহীদুর রহমান ট্যাপা, গোপালগঞ্জ, ওনার ভাইকে পর্যন্ত বাম রাজনীতি করতে তাদেরকে হত্যা করছে। অসংখ্য বামপন্থী নেতাদেরকে একের পর এক হত্যা করছে। এই পদ্মা মধুমতির নদীতে এই সমস্ত বামপন্থী রাজনৈতিক নেতাকর্মীদের রক্তে লাল হয়ে গেছিল এবং তারা মানে একটা প্যারামিলিটারি বাহিনী বানিয়েছিল, রক্ষী বাহিনী। সেই রক্ষী বাহিনীতে এখন যে গুম খুন করে, ওই রক্ষী বাহিনীকে সেই গুম খুনের করছে। উনি শেখ মুজিবুর রহমানের কথা বলেন, খুব ভালো কথা। অফকোর্স হি ওয়াজ এ গ্রেট লিডার। তো ওনাকে ওনারা তো খুব বেশি ভালোবাসে না। ওনারা যদি এত বেশি ভালোবাসতো, বলে যে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেছে, কোথায় আদর্শ ধারণ করেছেন? আর ওনার মানুষের শেষ জীবনে যে কথা, সেটি হলো মূল কথা। উনি শেষ জীবনে বলে গেছে বাকশাল, শেষ জীবন ওনার সেই স্বপ্নের বাকশালটা ওনারা পরিত্যাগ করছেন। পরিত্যাগ করে ইতিহাস জানেন করে তারা যদি সাহস থাকতো, উনি এই সমাজতান থেকে আদর্শ এবং তারা বহু দেশ আছে যারা এখন পর্যন্ত ফাইটিং ফর সোশ্যালিজম। আলোচনা শেষ করতে চাই, শেষ দিকে চলে এসেছি। কথা বলছি, সুষ্ঠু ভোটের কথা বলছেন, নির্বাচনের কথা বলছেন, কি ব্যবস্থা আছে দলীয় সরকারের বাইরে গিয়ে কোনো ভোটের সুযোগ আছে কিনা? কিসের বাইরে গিয়ে বলছি? সুষ্ঠু ভোটের কথা বলেছেন, শুনেন, আমি ব্যবস্থা আছে যে ডক্টর রিপন এবং আমাদের সুপ্রিয় আহমেদ ভাই যে কথা বলছেন, আমি কিন্তু একটা কথা বুঝি, কেউকে অশ্রদ্ধা করে কেউ কখনো কোনোদিন বড় হয় নাই, আর কাউকে শ্রদ্ধা করলে কেউ কখনো ছোট হয় না। এটা আমাদের বড় দুই দলের প্রতি বিনয়ের সাথে আমার অনুরোধ থাকবে, এটা মাথায় রাখতে। এক, দোষারোপের রাজনীতির পরিবর্তে যদি আমরা সহমর্মিতা, সহনশীলতা এবং শ্রদ্ধা রাজনীতিটা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে অনেক জিনিসটা আমাদের সমাধানের দিকে চলে আসবে। কারণ আমরা জানি ডেমোক্রেসি একটা প্রসেস, ডেমোক্রেসি একটা কালচার, ডেমোক্রেসি ইজ এ আর্ট অফ কম্প্রোমাইজ। এখন আমি যদি আমার জায়গায় স্থির থাকি, তাহলে আপনি সুষ্ঠু ভোট করবেন কেমনে আর কীভাবে করবেন আমার মাথায় আসে না। লাস্ট বক্তব্য, বাট নট লিস্ট, সেটা হলো যে দেশের জনগণ কিন্তু এবার একটা ভোট চায়। আহমেদ ভাই কিংবা এরা যে যাই বলুক, আমি বলবো 14 সনে বিএনপি, আমরা সেই ভোটের জন্য লড়াই করি। শোনেন, 2014 সনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে আজকে দেশের এই অবস্থা হইতো না, ভোটের অবস্থা হইতো না। আবার প্রিয় আহমেদ ভাইকে বলতে চাই, এই দেশের জনগণ 14 এবং 18 মতো নির্বাচন আর দেখতে চায় না। এইবার ভোট হবে, জনগণ সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করবে। আমি প্রত্যাশা করি বিএনপি অংশগ্রহণ করবে এবং আমরা সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে আরও সুসংগত করব। এটাই আমার আপনার বক্তব্য। গোলাম সালাম মিলন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহমেদ হোসেন এবং ডক্টর এস এম আসাদুজ্জামান রিপন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা শেষ করতে চাই। দর্শক, এসএটিভির লেট এডিশনের 2000তম পর্বের আজ আমরা আলোচনা শেষ করতে চাই। বিগত দিনে 2000টি পর্বে আপনাদের সঙ্গে ছিলাম, বিশেষ করে করোনাকালে কোভিড-19-এর সময় স্টুডিও থেকেই সম্প্রচারিত হয়েছে এই অনুষ্ঠানটি। আমরা আগামীতেও আপনাদের সঙ্গে এভাবেই পাশে থাকতে চাই, সেই অঙ্গীকার নিয়ে আজকের এই আলোচনা শেষ করতে চাই। দর্শক, জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।